আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে ম্যাথের পাশাপাশি আমি চিন্তা ভাবনা করতেছি আমরা ইংলিশটা পড়বো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ম্যাথের পাশাপাশি ইংলিশটাও যাতে কভার করে দিতে পারি। ইংলিশ কিসের ইংলিশ করাবো? আমি যে ইংলিশ করাবো এই ইংলিশটা হচ্ছে আপনার কি কি ক্লিয়ার হবে। আমি আজকে প্রথমত কি বলে দিচ্ছি, আমার ইংলিশ পড়লে কি কি ক্লিয়ার হবে সেটা হচ্ছে আপনার বিসিএস ইংলিশ কোর্সের মধ্যে গ্রামার পার্ট আপনার হবে। গ্রামার পার্টের বিসিএস এর জন্য গ্রামার পার্ট ক্লিয়ার। এবং যারা নবম দশম শ্রেণীতে আছেন, নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার পার্ট ক্লিয়ার। এবং যারা এইচএসসিতে যারা আছেন তাদেরও ইংলিশ গ্রামার ক্লিয়ার। এবং যারা অ্যাডমিশন টেস্ট দেবেন, যারা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেবেন, মেডিকেলে দেবেন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে দেবেন, তাদেরও ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এই একটা কোর্সের মাধ্যমে। বিসিএস ইংলিশ গ্রামার বিসিএস কাভার হবে মানে কি? আমি বিসিএস কাভার হবে মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিসিএস কাভার হবে মানে বাংলাদেশের যতগুলো চাকরি আছে, যত রকম চাকরি আছে, সব চাকরির ইংলিশ গ্রামার ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা নবম দশম শ্রেণীতে পড়েন তাদের ইংলিশ গ্রামার ক্লিয়ার হয়ে যাবে। যারা এইচএসসিতে আছেন তাদের ইংলিশ গ্রামার ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেলে অ্যাডমিশন দিবেন তাদের ইংলিশও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এই একটা কোর্সের মাধ্যমে। এই কোর্সটা আমি শূন্য থেকে হাই লেভেল পর্যন্ত, মানে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটা আমি আপনাদেরকে করাবো, শুধুমাত্র গ্রামার পার্ট। এই কোর্সটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ক্লাস সংখ্যা লাগবে মোটামুটি, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 70টা ক্লাস সংখ্যা লাগবে। 70টা ক্লাসের সংখ্যা লাগবে। 70টা ক্লাসের সংখ্যা লাগবে। একটা ক্লাসের ডিউরেশন মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি, এক ঘন্টার কাছাকাছি, বা একটু তার চেয়েও কম অথবা একটু তার চেয়েও বেশি, এইরকম হতে পারে। আমি আশা করি ক্লাসের ডিউরেশনগুলো আপনাকে দিয়ে দিছি। এবং আমি সপ্তাহে ক্লাস করাবো 3টা করে। সপ্তাহে 3টা করে ক্লাস করালে 70টা ক্লাস, মোটামুটি 25 সপ্তাহের মধ্যে আমাদের ইংলিশ কোর্সটা ক্লিয়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 25 সপ্তাহ মানে মোটামুটি ধরেন আপনার 5-6 মাসের মধ্যে ইংলিশ কোর্সটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার প্লে লিস্টে রাখবো, সব কিছু গোছালোভাবে প্লে লিস্টে রাখবো এবং সেখান থেকে আপনারা কালেক্ট করে ফেলবেন। এখন আমি আজকে লেকচার 1 করাবো। দেখেন, আমি একদম জিরো থেকে স্টার্ট করব। যেহেতু জিরো থেকে স্টার্ট করব মানে ইংলিশের এমন কিছু নাই যেটা আমার এখানে পাবেন না। আচ্ছা, দেখা যাক। আমরা প্রথমত লেটার দিয়ে শুরু করব। লেটার নর্মালি লেটার কয় প্রকার? লেটার হচ্ছে ইংলিশে লেটার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভাওয়েল। ইংলিশে লেটার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। লেটার হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। আচ্ছা, এবং ভাওয়েলের মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি। এ ই আই উ ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। ইংলিশে মূলত লেটার হচ্ছে 26টি, বর্ণ কয়টা? 26টা। এবং ভাওয়েল হচ্ছে 5টা, কনসোনেন্ট হবে তাহলে কয়টি? 21টি হবে কনসোনেন্ট। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আমরা তাহলে লেটার জিনিসটা কি সেটা চিনেছি। লেটারের পরে আমি আপনাদেরকে যে জিনিসটা চিনাবো সেটা হচ্ছে ওয়ার্ড। কি চিনাবো? ওয়ার্ড কি? অনেকগুলো লেটার, একের অধিক লেটার একসাথে বসে যদি অর্থ প্রকাশ করে, একটা নির্দিষ্ট অর্থ দিলে সেটা ওয়ার্ড হবে। যেমন আমি যদি বলি, দেখেন তো, বুক, এখানে কয়টা লেটার আছে? 1টা 2টা 3টা 4টা লেটার আছে। এটার অর্থ কি? বই। তাহলে এটা একটা কি? ওয়ার্ড, এটা একটা শব্দ। আমি যদি বলি পেন, কয়টা লেটার আছে? 3টা লেটার আছে। কয়টা লেটার? 3টা লেটার। তাহলে 3টা লেটার মিলে অর্থ দিচ্ছে, পেন মানে কলম, অর্থ দিচ্ছে, তাহলে এটা একটা ওয়ার্ড। তারপরে আমি যদি বলি কার, তাহলে এটা একটা কি হবে? ওয়ার্ড। শর্ত হচ্ছে 2টা, একাধিক লেটার একসাথে বসবে, অর্থ দিতে হবে। এবার আমি যদি বলি রাখ, আমি কারের আরটাকে আগে নিয়ে আসলাম, সিটাকে পরে নিয়ে গেলাম, কিন্তু একাধিক লেটার এখানে আসছে, কিন্তু এখানে কি অর্থ দিচ্ছে? না, অর্থ দিচ্ছে না। একাধিক লেটার একসাথে আসবে এবং অর্থ দিতে হবে, তখনই ওয়ার্ড হবে। যদি অর্থ না দেয় তাহলে ওয়ার্ড হবে না। তাহলে রাখ, এটা কি ওয়ার্ড হবে না? আমি যদি বলি বুক, এটা একটা ওয়ার্ড। যদি আমি বলি কূপ,
এটার অর্থ কি? এটার অর্থ নাই, অর্থ নাই মানে এটা ওয়াট হবে না। তাহলে অর্থ ওয়াট হওয়ার জন্য কি দিতে হবে? অর্থ দিতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার প্রথমে লেটার দেখেছি, তারপরে ওয়ার্ড দেখেছি। ওয়ার্ডের পরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেবল। আমি আপনাদেরকে এখন যে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে সিলেবল। দেখেন, সিলেবল হচ্ছে, আমি যদি বলি আপনি গাল মানে মুখ দিয়ে উচ্চারণ করবেন একবার, মানে একটি ওয়ার্ডের, দেখেন আমি যদি বাংলায় বলি একটি ওয়ার্ড এর যতটুকু, একটি ওয়ার্ডের যতটুকু একসাথে উচ্চারণ করা যায়, একটি ওয়ার্ডের যতটুকু একসাথে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সিলেবল। কিরকম একটু খেয়াল করেন, দেখেন আমি যদি বলি বুক, এটা একটা ওয়ার্ড, তাই না? এটা একটা কি ওয়ার্ড? এখন এই বুক শব্দটা, বুক ওয়ার্ডটা আমি উচ্চারণ করার সময় আমার কয়বার মুখ দিয়ে উচ্চারণ করতে হয়েছে? একবার। বুক একসাথে কয়বার? একবার। তাহলে এখানে সিলেবল হবে কয়টি? একটি। সিলেবল হবে কয়টি? একটি। আচ্ছা, আমি আপনাকে বললাম পেন, পেন, তাহলে এখানে কয়বার উচ্চারণ করতে হয়েছে? একবার। তাহলে এটা সিলেবল হবে কয়টি? একটি সিলেবল, একটি সিলেবল। আচ্ছা, আমি এবার আপনাকে একটা কথা বলি তো, বিউটিফুল, বিউটিফুল, আপনি আমাকে বলুন তো এই বিউটিফুল ওয়ার্ডটা, বিউটিফুল শব্দটা বলার সময় আপনার কয়বার উচ্চারণ করতে হয়েছে? বিউ টি ফুল, কয়বার? বিউ, বিউ টি ফুল, কয়বার উচ্চারণ করতে হয়েছে? তিনবার। তিনবার উচ্চারণ করতে হয়েছে, এই জন্য এখানে সিলেবল হবে তিনটি। এখানে সিলেবল হবে কয়টি? তিনটি। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, আমি যদি আপনাকে বলি ফ্লাওয়ার, কি বললাম? ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারের মধ্যে সিলেবল কয়টা? ফ্লাওয়ার, ফ্লাওয়ার কয়টা? দুইটা সিলেবল। কয়টা সিলেবল? দুইটা সিলেবল। তাহলে একটি ওয়ার্ডের যতটুকু একসাথে উচ্চারণ করা যায়, যতটুকু একসাথে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সিলেবল। সেটা কি? সিলেবল। তাহলে আমি এখন আপনাকে লেটার দেখালাম, ওয়ার্ড দেখালাম, সিলেবল দেখালাম। আচ্ছা, এবার এতটুকু বলার পরে এবার আমি আপনাকে একটা প্রশ্ন দেখাই। আচ্ছা, আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যা বললাম তার মাঝখান থেকে একটা প্রশ্ন 15তম শিক্ষক নিবন্ধনে আসছে, দেখেন কি বলছে। হোয়াট ডু ইউ মিন বাই সিলেবল? হোয়াট ডু ইউ মিন বাই সিলেবল? আপনি সিলেবল বলতে কি বোঝেন? দেখেন তো, পার্ট, পার্ট অফ এ সিলেবল, সিনোনিম অফ এ সিলেবল, পার্টস অফ ওয়ার্ড, নান। তাহলে এখান থেকে কোনটা হবে? সিলেবল মানে হচ্ছে একটা ওয়ার্ডকে টুকরা টুকরা করে ফেলে, একটা ওয়ার্ডকে টুকরা টুকরা করে একসাথে যতটুকু উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সিলেবল। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? পার্ট অফ ওয়ার্ড। আপনি বুঝতেই পারবেন না, আপনাকে কোনো টিচার এখান থেকে শুরু করে না, কোনো টিচার আপনাকে এখান থেকে কিছু শুরু করে না, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের এটার উত্তর হবে কি? পার্টস অফ ওয়ার্ড। এটা 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। এবার আমি আপনাকে কিছু জিনিস লিখিয়ে দিব, এগুলা আমার সাথে সাথে আপনার লিখে ফেলতে হবে।
আচ্ছা, এবার একটু বোঝা ট্রাই করেন ভাইয়া। আমি এখানে কতগুলা কথা বলছি, কথাগুলো একটু মনোযোগ দেন, কথাগুলো একটু মনোযোগ দেন। দেখেন আমি কি বলছি, দেখেন ইংরেজিতে বাওয়েল 5টা, কনসোনেন্ট 21টি। বাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হবে না, পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যেটা বাওয়েল ছাড়া গঠিত হয়। ওয়াই এবং ডাব্লিউকে সেমি বাওয়েল বলা হয়। কয়েকটি লেটার মিলে অর্থ দিলে তা কি হয়, ওয়ার্ড হয়। এটা আমি আপনাকে বোঝাই দিছি। কয়েকটি ওয়ার্ড মিলে অর্থ দিলে যেমন সেন্টেন্স হয়, যেমন কয়েকটি ওয়ার্ড মিলে অর্থ দিলে সেন্টেন্স হয় আই লাভ ইউ। তাহলে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। কয়েকটি ওয়ার্ড মিলে অর্থ দিলে সেটা কি হয়, সেন্টেন্স হয়। যেমন হোয়াট ডু ইউ নো মি, হোয়াট ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চিনো, তাহলে সেটা একটা কি হবে, সেন্টেন্স। আচ্ছা, একটি সেন্টেন্স এ সাধারণত তিনটা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এইদিকে একটু খেয়াল করেন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এগুলো সাবজেক্ট হতে পারে, অর্থাৎ এগুলো সাবজেক্ট হয়। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এগুলো সাবজেক্ট হতে পারে। তাহলে ভাইয়া মাথায় রাখবেন নাউন কি, নাউন ফ্রেজ কি, নাউন ক্লজ কি, এগুলো আমি সামনে পড়াবো, এগুলো সামনে আসতেছে। আচ্ছা, এবার দেখেন, যদিও প্রনাউন সাবজেক্ট হতে পারে, প্রনাউন সাবজেক্ট হতে পারে, আবার খেয়াল করেন প্রনাউন সাবজেক্ট হতে পারে, তবে প্রনাউনের মধ্যে দুইটা প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ, ইউরসেলফ, তারপরে হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, আওয়ার সেলভস, এগুলা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। আর রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন আর রিসিপ্রোকাল প্রনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই দুইটা প্রকার প্রনাউন সাবজেক্ট হতে পারে না। প্রনাউন হচ্ছে 8 প্রকার, 8 প্রকারের মধ্যে 6 প্রকার সাবজেক্ট হতে পারবে, তবে শুধুমাত্র 2 প্রকার প্রনাউন সাবজেক্ট হতে পারবে না। একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আর একটা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ, ইউরসেলভস, দেমসেলভস, এই যাবতীয় সেলভস যুক্ত সেন্টেন্সগুলা, এগুলা কখনো মানে মাইসেলফ, দেমসেলভস এগুলো সাবজেক্ট হতে পারবে না। এবং রিসিপ্রোকাল প্রনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা জিনিস সাবজেক্ট হতে পারবে না। আচ্ছা, আশা করি আমি এই পুরো পেজটা আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমি আপনাকে কতগুলো বোর্ডে আসছে যে, মানে পরীক্ষায় আসছে যে, এরকম এমসিকিউ সলভ করাবো। আচ্ছা, দেখেন তো ভাইয়া, এই দুইটা এমসিকিউ আমরা আচ্ছা একটু খেয়াল করেন তো ভাইয়া কি বলছে আমাদের। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কালেকশন অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক এ কমপ্লিট সেন্স নান। মানে একটা সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ডস বললে হবে না, ওয়ার্ডের সমষ্টি। একটা সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, যারা কমপ্লিট সেন্স, একটা পূর্ণ অর্থ দেবে। কমপ্লিট সেন্স একটা কি দেবে, পূর্ণ অর্থ দেবে। তাহলে এ নাম্বার হবে না, সি নাম্বার হবে। কালেকশন অফ ওয়ার্ডের সমষ্টি হবে না, মানে ওয়ার্ডের সংযোগ হবে না আর কি। তারপরে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক এ কমপ্লিট সেন্স, মানে যারা একটা পূর্ণ অর্থ দিবে। আচ্ছা, এটা বোঝা গেছে, তাহলে উত্তর হবে সি নাম্বার। প্রশ্ন হচ্ছে সিভিল ডিফেন্সে আসছিল। আচ্ছা, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট, কি প্রকাশ করে? একটা সেন্টেন্স গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মানে কি প্রকাশ করে? একটা কমপ্লিট কি প্যারাগ্রাফ প্রকাশ করে, প্রেডিকেট প্রকাশ করে, সাবজেক্ট প্রকাশ করে, নাকি ফ্রাগমেন্ট প্রকাশ করে? ফ্রাগমেন্ট এটার অর্থ হচ্ছে ভাঙা অংশ, এটার অর্থ হচ্ছে ভাঙা অংশ। আচ্ছা দেখেন, কমপ্লিট সেন্স কি রে, একটা পূর্ণ অর্থ দেয়। এই উত্তর হবে কি থট, কারণ থট মানে হচ্ছে ধারণা, থট মানে হচ্ছে ধারণা বা চিন্তা, ধারণা বা চিন্তা। এটার সিনোনিম হচ্ছে, থটের সিনোনিম হচ্ছে সেন্স,
SEN সেন্স। তাহলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, একটা সেন্টেন্স অনেকগুলো গ্রুপের সমষ্টি যা প্রকাশ করে কি ধারণা, পুরা একটা ধারণা প্রকাশ করে অর্থাৎ অর্থ দেয়। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়া, আচ্ছা এটা একটু খেয়াল করেন ভাইয়া, সেন্টেন্সের প্রধানত দুইটা অংশ থাকে। সেন্টেন্সের প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? একটা সেন্টেন্সের কাজটা যে করে, একটা সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, যে ওয়ার্ডটা কাজ করে সে ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে কথা বলে, সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয়, সাবজেক্ট কি ঘুমায় নাকি খায় নাকি কোথায় যায় নাকি বাজারে যায়, সাবজেক্ট কি কাজ করে সেটা যে অংশ দ্বারা বোঝা যায় ওই অংশের নাম হচ্ছে প্রেডিকেট, এবং যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা আরেকটা কথা দেখেন, খেয়াল করেন, সাবজেক্ট কাজ করে, একটা সেন্টেন্সের কাজ কে করে? সাবজেক্ট করে, এই জন্য সাবজেক্টকে সেন্টেন্সের এজেন্ট বলা হয়। আমি আপনাকে একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ডেইলি স্টার, প্রথম আলো, ডেইলি স্টার প্রথম আলো পত্রিকাগুলোকে আমরা কি বলি? ভারতের দালাল বলি, তাই না? কেন ভারতের দালাল বলি? একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে এদেরকে আমরা ভারতের এজেন্ট বলি। কেন বলি? কারণ এরা ভারতের হয়ে কাজ করে, এরা ভারতের গোলামি করে, ভারতের কাজ এখানে চালায়, এই জন্য আমরা এদেরকে কি বলি? এজেন্ট বলি। অর্থাৎ এজেন্ট মানে হচ্ছে যারা কাজ করে, যারা কাজ করে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে যে কে? একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে সাবজেক্ট, এই জন্য সাবজেক্টকে সেন্টেন্সের এজেন্ট বলা হয়। আবার প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয়, সাবজেক্ট সম্পর্কে যে অংশটা কথা বলে সেটা হচ্ছে প্রেডিকেট। অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেডিকেটে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, প্রেডিকেটে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন ফাইনাইট ভার্ব কি এটা আমরা পরে দেখবো, আমরা যখন ভার্বের অংশে যাবো তখন আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা এবার দেখেন, আমরা কিছু বাক্য লিখেছি, আমি কিছু বাক্য লিখেছি। এ বয় লিভড ইন এ ভিলেজ, একজন বালক একটি গ্রামে বাস করত। তাহলে কি এখানে সাবজেক্ট কোন অংশ? এইটা হচ্ছে সাবজেক্ট। কোথায় বাস করতো? মানে কে, মানে বাস করার কাজটা কে করতো? এ বয়, একজন বালক। তাহলে এই অংশটা হবে, এই অংশটা হবে সাবজেক্ট, এই অংশটা হবে প্রেডিকেট। হিজ ফাদার লাইক হিম, দেখেন তো, হিজ ফাদার লাইক হিম, তার বাবা তাকে পছন্দ করে, তার বাবা তাকে পছন্দ করে। দেখেন তো, হিজ কে পছন্দ করে, মানে পছন্দের কাজটা কে করে? হিজ ফাদার, তার বাবা। তাহলে হিজ ফাদার এটা হবে সাবজেক্ট, এটা হবে সাবজেক্ট, আর বাকি অংশ হবে প্রেডিকেট, বাকি অংশ হবে প্রেডিকেট। এখন দেখেন তো, হি লাইকস হিজ লেসন, হি লাইকস কে পছন্দ করে, পছন্দের কাজটা হি করে, এই জন্য হি হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট ছাড়া একটা বাক্যের মধ্যে, সাবজেক্ট ছাড়া যা থাকবে, আলু কচু গোড়ার ডিম, এই সেই একটা বাক্যের মধ্যে সাবজেক্ট ছাড়া যা থাকবে পুরো অংশ প্রেডিকেট। আশা করি আমি আপনাকে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এখন আমরা এই টপিক থেকে যেই কোয়েশ্চনগুলো এসেছে সেই কোয়েশ্চনগুলো সলভ করব।
ওকে, এবার এটা একটু খেয়াল করেন, এটা একটু পড়েন, এগুলো আপনারা সলভ করতে পারেন কিনা একটু দেখেন তো ভাইয়া, এগুলো একটু সলভ করতে পারেন কিনা দেখেন। A subject means the agent of sentence। তাহলে a subject means the agent of sentence, the preceding of adjective denotes the statement, describe the object। তাহলে সাবজেক্ট মানে কি বোঝায়? সাবজেক্ট কাজ করে, এই জন্য সাবজেক্টের অপর নাম হচ্ছে এজেন্ট। তাহলে এ সাবজেক্ট ইজ এজেন্ট অফ সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে উত্তর ক নাম্বার, এ নাম্বার। দ্য প্রেডিকেট ইজ এ। প্রেডিকেট কি? প্রেডিকেট আমি বলছিলাম যে কাজ করে সেই সাবজেক্ট, এবং যে কাজ করে যে এর সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে যে কথা বলে সে হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য প্রেডিকেট ইজ এ হেল্পস, দ্য প্রেডিকেট ইজ এ হেল্পস দ্য সাবজেক্ট। কি সাবজেক্টকে সাহায্য করে? টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে প্রেডিকেট হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে কথা বলে। যা মডিফায়ার অফ সেন্টেন্স, কি যে সেন্টেন্সকে মডিফাই করে? দ্য সিনট্যাক্স অফ সাবজেক্ট। তাহলে উত্তর হবে কোনটা? বি নাম্বার। তাহলে টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আসেন, দ্য প্রেডিকেট ইজ এ, দ্য প্রেডিকেট ইজ এ, প্রেডিকেট কি? এ ভার্ব। হোয়াট ইজ দ্য সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট? a person about whom something determines the subject। তাহলে প্রেডিকেট হচ্ছে কি? প্রেডিকেট হোয়াট ইজ দ্য সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, মানে সাবজেক্ট সম্পর্কে কিছু কোনো কথা যে বলে সে হচ্ছে প্রেডিকেট। আশা করি এটাও বোঝাতে পেরেছি। এটা 12তম বিসিএস আসছিল, এটা বিভিন্ন ইয়াতেও আসছিল, আপনার এডমিশনেও আসছিল। আচ্ছা, এবার দেখেন, হোয়েন রাইট এ সেন্টেন্স, এলজিডি এর কর্মকর্তা, এলজিডি এর কর্মকর্তা। হোয়েন রাইটস এ সেন্টেন্স, যখন আমরা একটা সেন্টেন্স লিখি, দ্য অবজেক্ট কামস ফার্স্ট, দ্য সাবজেক্ট কামস ফার্স্ট, দ্য ভার্ব কামস ফার্স্ট, নান। একটা সেন্টেন্স যখন আমরা লিখি, প্রথমে কে আসে? সবার প্রথমে কে আসে? সাবজেক্ট আসে। কে আসে? সাবজেক্ট আসে। তাহলে উত্তর হবে কি? দ্য সাবজেক্ট কামস ফার্স্ট। আশা করি আমি এটাও ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। একটু খেয়াল করেন ভাইয়া, আমরা প্রথমে কি কি পড়ছিলাম? আমরা সবার প্রথমে পড়ছি যে লেটার, আমরা সবার প্রথমে পড়ছি লেটার, লেটারের পরে পড়ছি ওয়ার্ড, তারপরে পড়ছি সিলেবল, তারপরে পড়ছি সেন্টেন্স। সেন্টেন্সের দুইটা অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবার একটু খেয়াল করেন, লেটার মিলে ওয়ার্ড হয়, ওয়ার্ডের কিছু কিছু অংশের নাম হচ্ছে সিলেবল, সবগুলা মিলিয়ে কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। লেটার, ওয়ার্ড, সিলেবল সবগুলা মিলিয়ে, এই সবগুলা বিষয় মিলিয়ে তৈরি হয় কি? সেন্টেন্স। লেটার, ওয়ার্ড, সিলেবল সব কিছু মিলিয়ে তৈরি হয় কি? সেন্টেন্স। সেন্টেন্সের দুইটা অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। যে কাজ করে সে সাবজেক্ট, যে সাবজেক্ট সম্পর্কে কথা বলে সে প্রেডিকেট। তাহলে লেটার, ওয়ার্ড, সিলেবল মিলে সেন্টেন্স তৈরি হয়। এই তৈরি করার প্রসেসটার নাম হচ্ছে সিনট্যাক্স। তৈরি করার প্রসেসটার নাম কি? সিনট্যাক্স। তাহলে আমি আবার বলি আপনাদেরকে, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এগুলো সবগুলো মিলে তৈরি করে সেন্টেন্স। সিলেবল এগুলো সবগুলো মিলে তৈরি করে সেন্টেন্স। এই সেন্টেন্স তৈরি করার প্রসেসটার নাম, প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনট্যাক্স। তাহলে এবার আমি আপনাকে বলি, প্রথমত আপনি মনে রাখবেন, সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্সের গঠন, মানে বাক্যের গঠন প্রক্রিয়া, বাক্যের গঠন প্রক্রিয়া। এবং আরেকটা কথা মনে রাখবেন, এটি কার সাথে সম্পর্কিত? সিনট্যাক্স কার সাথে সম্পর্কিত? এটি সেন্টেন্সের সাথে সম্পর্কিত, এটি সেন্টেন্স এর সাথে সম্পর্কিত। আচ্ছা, এবার আমি আরো কতগুলো কথা বলে ফেলি, সেটা একটু খেয়াল করেন। দেখেন ভাইয়া, আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি, দেখেন, লেটার, ওয়ার্ড, সিলেবল এগুলো মিলে সেন্টেন্স তৈরি করে, এবং সেন্টেন্স তৈরি করার প্রসেসটার নাম হচ্ছে সিনট্যাক্স।
তাহলে সেন্টেন্স হচ্ছে বাক্যের গঠন প্রক্রিয়া এবং এটি সেন্টেন্সের সাথে সম্পর্কিত। সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স তৈরি করা। এই জন্য সিনট্যাক্স মানে কি বোঝায়? সিনট্যাক্স মানে বোঝায় সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স ফরমেশন। মনে থাকবে? তাহলে সিনট্যাক্স মানে কি হবে? সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্স এর কনস্ট্রাকশন, গঠন প্রক্রিয়া, সেন্টেন্স ফরমেশন। আশা করি বোঝাতে পেরেছি। কি জন্য বলা হয়? কারণ সেন্টেন্স তৈরি হওয়ার প্রসেসটার নাম হচ্ছে সিনট্যাক্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। সিনট্যাক্সের সাথে এগুলো রিলেটেড। এবার আমরা এমসিকিউ করব, দেখা যাক। আচ্ছা দেখেন, আমরা প্রথমত এই তিনটা করে ফেলি, এরপরে আর তিনটা করে আমাদের শেষ হয়ে যাবে। দেখেন, এন্ড ইন ইংলিশ গ্রামার ডিলস ফরমেশন অফ সেন্টেন্স। ইংলিশ গ্রামার ডিলস ফরমেশন অফ সেন্টেন্স। তাহলে কার সাথে ডিল করে? ইংলিশ গ্রামার কার সাথে ডিল করে? কার সাথে লেনদেন করে? কার সাথে? ফরমেশন অফ সেন্টেন্স। তাহলে ফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে সিনট্যাক্স। কার সাথে? সিনট্যাক্সের সাথে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করার প্রক্রিয়ার সাথে। আমি বলছিলাম সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স ফরমেশন। আশা করি বুঝতে পেরেছি। সিনট্যাক্স মিনস ম্যানার অফ স্পিচ, কথা বলার ধরন। তারপর হচ্ছে আপনার সেন্টেন্স বিল্ডিং, নান সাপ্লিমেন্টারি টেক্সট। তাহলে কি হবে? সিনট্যাক্স মিন হবে কি? সেন্টেন্স বিল্ডিং। আচ্ছা, সিনট্যাক্স ইজ কনসার্নড, সিনট্যাক্স সংশ্লিষ্ট উইথ, কার সাথে সংশ্লিষ্ট? ওয়ার্ডের সাথে, লেটারের সাথে, প্যারাগ্রাফের সাথে, নাকি সিনট্যাক্সের সাথে? সিনট্যাক্স হবে না, সেন্টেন্স। তাহলে সিনট্যাক্স সম্পর্কিত কার সাথে? সেন্টেন্সের সাথে। আমি আশা করি বোঝাতে পেরেছি। সবগুলা এখানে সবগুলা হচ্ছে কি আপনার প্রশ্ন আর কি।
আচ্ছা লাগবে না এটা, দেখেন, কারণ এটা আগে আগে পড়া ফেলছি। তাহলে দেখেন তো সেন্টেন্স ডুনেটস, সিনট্যাক্স ডুনেটস কার সাথে, কার সাথে? সিনট্যাক্স ডুনেটস রুলস ফর রাইটিং প্যারাগ্রাফ, রুলস ফর কারেকশন, রুলস ফর সেন্টেন্স বিল্ডিং, কার সাথে? সেন্টেন্স বিল্ডিং। আশা করি বোঝাতে পেরেছি। সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং এর প্রসেস, সেন্টেন্স তৈরির প্রসেস। আচ্ছা ওকে, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, একদম ভালোভাবে বোঝাতে পেরেছি। একটু এখানে লিখে লিখে পড়াতে কষ্ট হয়, ডিজিটাল বোর্ড থাকলে একটু ভালো হয় আর কি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।